টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন দি ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আর একটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগামী স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা ট্যাক্সের অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। বিশেষ করে আমরা তো সবসময় ট্যাক্স যে যখন দাখিল করি, রিফান্ড যখন আমরা কিভাবে পাবো, কতটুকু পাবো, আদৌ ঠিক মতো পাচ্ছি কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা প্রায়শই খেয়াল করি না। সুতরাং আজকে এই বিষয়ে আলোচনায় এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো যে আপনি কি সত্যি সর্বোচ্চ ট্যাক্স রিফান্ড পাচ্ছেন নাকি আইআরএস আটকে রেখেছে আপনার রিফান্ড, এটি আমাদের মূল আলোচনার বিষয়। একই সাথে আমাদের এই ট্যাক্সের বিষয়টি অর্থাৎ ট্যাক্স রিফান্ড স্ট্যাটাসটা কখন কি অবস্থায় থাকে সেটি নিয়েও আমরা কথা বলবো, এবং হাতে যদি সময় থাকে তাহলে ভুলভাবে ট্যাক্স ক্রেডিট নিলে কি ধরনের কনসিকুয়েন্সেস হতে পারে সেই বিষয়টি নিয়েও আমাদের আলোচনার মধ্যে থাকবে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও যদি এই বিষয়ে আজকে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় ট্যাক্স প্রফেশনাল জনাব কুদরত এলাহি, আইআরএস এনরোল্ড এজেন্ট, সিইও এলাহি ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস এলএলসি। জনাব কুদরত এলাহি, আপনাকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ রানা ভাই, এবং সকল দর্শককে মাহে রমজানের শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও অনেক শুভেচ্ছা। যে আপনাদের তো এখন একদম ভরা মৌসুম, সেই সময়ে আপনার সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং কমিউনিটির স্বার্থে একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। যে আমরা সবাই ট্যাক্স আমরা দাখিল করে থাকি, রিটার্ন দাখিল করে থাকি, কিন্তু আমাদের রিফান্ডটা আমরা সর্বোচ্চভাবে পাচ্ছি কি পাচ্ছি না সে বিষয়টা আমরা অনেক সময় খেয়াল করি না। আইআরএস কখনো আমাদের রিফান্ড আটকে রাখে, আমরা মনে করি হয়তো পাবো না, সেরকম অবস্থায় থাকে। তো এই বিষয়টি নিয়ে আমাদের আজকের মূল আলোচনা। তো মূল আলোচনা করার আগে তিনটি বিষয়ের উপরেই একটু সংক্ষিপ্ত 1-2 মিনিটের মধ্যে দর্শকদের সঙ্গে একটু কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, একটা বছর 12টা মাস, অসংখ্য সকাল সন্ধ্যা, কারোর জন্য অফিসে ওভারটাইম, কারোর জন্য ডেলিভারি স্টিয়ারিং, কারোর জন্য ছোট ব্যবসার অনিশ্চিত লড়াই, আবার কারোর জন্য পরিবারের মুখে হাসি ফোটানোর নীরব চেষ্টা। এত পরিশ্রমের শেষে এবং বছরের শুরুতে যখন ট্যাক্স রিফান্ডের কথা আসে, তখন সেটা শুধু একটা চেক নয়, ওটা কারোর জন্য বাড়ি ভাড়ার টাকা, কারোর জন্য সন্তানের স্কুল ফি, কারোর জন্য কয়েক মাসের জমে থাকা বিল মেটানোর শেষ ভরসা, আবার কারোর জন্য স্বামী স্ত্রী পুত্র কন্যা নিয়ে দেশে ঘুরে আসার সুযোগ কাজে লাগানো। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সত্যি বছর শুরুতে আপনার প্রাপ্য ট্যাক্স রিফান্ডের পুরো পাওনাটা বুঝে পাচ্ছেন, নাকি নিজের অজান্তেই ভুল সিদ্ধান্ত, ভুল তথ্য, ভুল পরামর্শের কারণে আপনার কষ্টার্জিত রিফান্ড থেকে বঞ্চিত হচ্ছেন? আরও ভয়ঙ্কর প্রশ্ন, সেই রিফান্ডের আশাই যদি একদিন ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, হঠাৎ করে যদি আসে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বা আইআরএস এর চিঠি, যেখানে লেখা আছে আপনার রিভিউ হচ্ছে, আপনার রিটার্ন রিভিউ হচ্ছে, অডিট হবে, আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট বা আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট ভুলভাবে ক্লেম করা হয়েছে, তখন কি করবেন? সত্যি বলতে কি, তেমন পরিস্থিতিতে অনেকেই তখন ভেঙে পড়েন, অনেকে ভাবেন এবার সব শেষ। কেউ আবার ভুল পথে গিয়ে পরিস্থিতি আরও খারাপ করেন। কিন্তু সত্যটা হলো, ট্যাক্স মানি ভয় নয়, বরং সঠিক জ্ঞান থাকলে, সঠিক গাইডলাইন থাকলে ট্যাক্স হতে পারে আপনার শক্তি, ঝুঁকি নয়। তাই আজকের এই অনুষ্ঠানে আমরা শুধু ট্যাক্সের নিয়ম নিয়ে কথা বলবো না, বরং আমরা কথা বলবো বাস্তব জীবন নিয়ে, বাস্তব ভুল নিয়ে, আর বাস্তব সমাধান নিয়ে। কিভাবে আইন মেনে আত্মবিশ্বাসের সাথে সর্বোচ্চ ট্যাক্স রিফান্ড নিশ্চিত করবেন, কিভাবে জানবেন আপনার রিফান্ড এখন কোথায়, কেন দেরি হচ্ছে, আদৌ কোনো সমস্যা আছে কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুলভাবে ট্যাক্স ক্রেডিট নেওয়ার কারণে যদি সমস্যায় পড়েন তাহলে ভয় নয়, বরং কোন পথে এগোবেন, কিভাবে নিজেকে রক্ষা করবেন। সুপ্রিয় দর্শক, আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ ট্যাক্স প্রফেশনাল, যিনি কঠিন ট্যাক্সের ভাষাকে ভেঙে চুরে
উত্তর দেবেন খুব সহজভাবে, যিনি বলবেন কোথায় সাবধান হতে হবে আর কোথায় আপনার অধিকার নিয়ে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। তাই আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র তথ্যের জন্য নয়, এটা আপনার ঘামের দামের জন্যে, আপনার পরিবারের নিরাপত্তার জন্যে, আপনার আগামী দিনের নিশ্চয়তার জন্যে। কারণ আজ যে তথ্যগুলো আপনি জানবেন সেগুলো আগামী দিনে বাঁচতে পারে আপনার হাজার হাজার ডলার আর অনেক অপ্রয়োজনীয় দুশ্চিন্তা। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠানের মূল আলোচনা। আপনি কি সত্যি সত্যি আপনার সর্বোচ্চ ট্যাক্স রিফান্ড পাচ্ছেন, নাকি আইআরএস আটকে রেখেছে আপনার রিফান্ড? জনাব কুদরত এলাহি, আজকের বিষয়গুলোর একটু সংক্ষিপ্ত আমি কথা বলেছি আপনার কাছে। এই বিষয়ের উপরেই জানতে চাইবো যে আসলে আমরা যারা ট্যাক্স রিফান্ড দাখিল করি, সাধারণ মানুষ যারা আমরা আছি, তারা কোন কোন কারণে ট্যাক্স রিফান্ড পাই, বা অনেক সময় আমরা দেখি যে কম পাচ্ছি, বা অনেক সময় দেখি যে আমাদের ট্যাক্স রিফান্ড আসছে না। এই বিষয়গুলো যদি আপনি একটু বিস্তারিতভাবে বলেন, তাহলে এই ধরনের পরিস্থিতির যারা সম্মুখীন হচ্ছে তারা কিছুটা হলেও সচেতন হতে পারবে এবং নিজের অধিকারটুকু আদায় করে নিতে পারবে। জনাব কুদরত এলাহি। অনেক ধন্যবাদ রানা ভাই, আপনি খুব চমৎকার করে ভূমিকাটা দিয়েছেন, ওর মধ্যেই পুরো সংক্ষিপ্ত আলোচনাটা আছে। এবং আপনি প্রথম থেকে বলেছেন যে সারা বছরের অপেক্ষা, কষ্ট, একটা বছর শেষে আমরা একটা ভালো একটা অ্যামাউন্ট পাবো, সেটা বিভিন্ন কাজে হয়তো আমরা লাগাতে পারবো, ইনভেস্ট করতে পারবো, কোনো বিল দিতে পারবো। সো প্রথমত আমি অনেকগুলো প্রোগ্রামে বলেছি, একটু সংক্ষেপে বলে নিই রানা ভাই। রিফান্ড বলতে আমরা সাধারণত খুব সোজাভাবে কি বুঝি, আমরা সারা বছর ধরে যারা পেরোলে কাজ করেছি বা এস্টিমেটেড ট্যাক্সগুলো আমরা দিয়েছি বা 1099 যেভাবে কাজ করেছি, যদি আমার ইনকামের উপরে যে ট্যাক্সটা দেওয়ার কথা সেটার থেকে আমি একটু বেশি ইনকাম ট্যাক্স আমি দিয়ে দিয়েছি, যখন আমরা ট্যাক্স রিটার্ন করতে আসে আমাদের কাছে, তখন আমরা ক্যালকুলেট করে দেখি যে উনি যতটুকু দেওয়ার কথা তার থেকে অনেকটা বেশি দিয়েছেন। এটা হলো এক নাম্বার। দুই নাম্বারটা, যদি কারো কোনো ডিপেন্ডেন্ট থাকে, কারো যদি ধরেন 2 জন বা 3 জন চাইল্ড থাকেন, কারো যদি ইনকামটা একটু লো থাকে, তো ওনার আর্ন ইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এই ক্রেডিটগুলো সহ ওই যে উনি এক্সট্রা যে ট্যাক্সটা দিয়েছে, এক্সট্রা যেটা, সেটা সহ যে টোটাল যে অ্যামাউন্টটা, সেটা গভর্নমেন্ট বলছে ওকে, দিস ইজ ইউর আর্ন ইনকাম ক্রেডিট, দিস ইজ ইউর চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এবং দিস ইজ দ্য অ্যামাউন্ট ইউ পেইড, ওভার পেইড। সো এই সবগুলো মিলে যেটা আপনাকে দিয়ে দেয় সেটা হচ্ছে রিফান্ড। ইটস নট দ্যাট কোনো একটা টাকা সরকার ওনার পকেট থেকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ইয়েস, একটা কিছু দিচ্ছে, সেটা আপনার পাশে আপনাকে ফেরত দিচ্ছে। এক্স্যাক্টলি, যেটা আপনি এক্সট্রা পেমেন্ট করেছেন, যেটুকু করার কথা না সেটুকু দিয়েছে। অন্যভাবে হয়, যেমন অনেকে হোম কেয়ার করছেন, ওনার বাবা মা, শ্বশুর শাশুড়ি, যে কোনো মুরব্বীকে একই বাসায় থেকে, তখন আপনি জানেন যে একটা রুল আছে যে একই বাসায় যদি থাকে তখন ওই ট্যাক্স যেটা উনি পে করেছে সেটা উনি ফেরত পাবে, এক্সেমশন পেয়ে যাবে। তাহলে ওই যে রিফান্ডের কথা বললাম, এটাও এখানে সেটার সাথে যোগ হয়ে যাবে। আরও অনেকগুলা হইতে পারে। টোটাল কথা হচ্ছে যেটা আপনি দেওয়ার কথা না দিয়েছেন, অথবা সরকার বা আইআরএস বলছে তুমি যদি এই ক্রাইটেরিয়া মেনটেন করো তাহলে ট্যাক্সে তুমি এক্সাম পেয়ে যাবা। পুরা অ্যামাউন্টটা যখন আপনাকে একটা দাঁড়া হয়, যে একটা রিফান্ড আমরা যেটা বলছি, সেটাই হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিপোজিট হবে। যেহেতু ডাইরেক্ট ডিপোজিটের কথা চলে আসছে, অনেকে যে মিস্টেকটা করে যে ব্যাংক, আমি প্রথমে বলে রাখছি, বিকজ হচ্ছে কি যে আপনি প্রথমে বললেন যে কি কারণে দেরি হতে পারে অথবা পাচ্ছে কিনা। অনেকে ব্যাংক অ্যাকাউন্টটা বাই মিস্টেক হয়, আগের একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, আগের প্রিপারেশন ছিল, ওটা কন্টিনিউ করে দিয়েছে, নতুন আপডেট করেনি ব্যাংক অ্যাকাউন্ট। অথবা অনেকে ব্যাংক অ্যাকাউন্ট না দিয়ে চেকের ক্ষেত্রে বলেছে যে আই ওয়ান্ট চেক টু মাই হোম অ্যাজ রিফান্ড, যে রিফান্ডের মানিটা। সো এটার কারণে অনেক সময় দেরি হয়ে যায়, ব্যাংক অ্যাকাউন্টের কারণেও দেরি হয়ে যায়। অনেক কারণেই হচ্ছে দেরিতে উনি রিফান্ডটা পায়। আর কি কি কারণে মিস হয় সেটার ব্যাখ্যা আমরা আস্তে আস্তে দিতে পারবো। অনেকগুলো কারণে মিস হইতে পারে। হয়তো উনি অনেকগুলো ক্রেডিট রংলি ক্লেম করেছে, সেটা রিভিউ হচ্ছে, আইআরএস বলছে মিস্টার এক্স, দিস ইজ নট ইয়োর রিফান্ড, তুমি এটা পাবা না। তারা রিভিউতে ফেলে দেয়, তখন আর রিফান্ডটা ইমিডিয়েটলি আসবে না, যেটা সাপোজ টু কাম ইন লাইক 2-3 উইকস আর 4 উইকস ম্যাক্সিমাম। আবার অনেকে স্পেশাল বা এক্সট্রা, নট অর্ডিনারি, নট নেসেসারি কিছু ডিডাকশন উনি দেখায় দেয়, তো এটার জন্য আইআরএস কিন্তু রিভিউ করতে পারে। সো ওয়ান্স ইউ আর ইন দ্য রেড রাডার, তখন আপনার রিফান্ডটা দেরি হতেই পারে। এবং আপনি এক্সপেক্ট করতে পারেন রানা ভাই, যে কোনো ট্যাক্স পেয়ার, দে আর এক্সপেক্টিং হিউজ অ্যামাউন্ট অফ মানি রিফান্ড টু দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দে আর ওয়েটিং ফর দ্যাট, বাট ওই বিভিন্ন কারণে কিন্তু ডিলে হইতেই পারে। তো সেটা আমরা যখন নিশ্চিত যাব, আমরা আস্তে আস্তে ট্যাক্স পেয়ারকে অবশ্যই জানাবো। সেক্ষেত্রে এই যে দেরি হওয়ার কারণের পেছনে আরেকটা জায়গায় যদি আমি জানতে চাই যে হোয়ার ইজ মাই রিফান্ড, এই যে একটা যে
ওয়েবসাইট বোধহয় আছে, Yes, yes. তো সেটা ব্যবহার করে কি এটা জানা যেতে পারে যে আমার রিফান্ডটা কি অবস্থায় আছে? চমৎকার কোশ্চেন। ইয়েস, এটা খুব সহজভাবে অনেকে আমাদের অফিসে হয়তো কল করেন 2 সপ্তাহ 1 সপ্তাহ পরে, ভাই আমাদের ট্যাক্স রিফান্ডটা কোথায়। খুব সংক্ষেপে যদি বলি, আপনারা যদি irs.gov এ গিয়ে একটু irs.gov এই ওয়েবসাইটে গিয়ে যদি লেখেন হোয়ার ইজ মাই রিফান্ড, শুধু এই কথাটা যদি উনি সার্চ করে, উনি 2-3টে ইনফরমেশন চাইবে, আপনার সোশ্যাল, আপনার রিফান্ড কতটুকু, সার্চ করলে দেখাবে স্ট্যাটাসটা কেমন আছে। 3টা দেখায়, একটা হলো প্রসেসিং, একটা হলো অ্যাকসেপ্টেড, আর একটা হলো ইস্যুড, মানে ডেলিভার্ড। সো উনি ওখানে গেলেই খুব ইজিলি দেখতে পারেন রিফান্ডটা কোন জায়গায় মধ্যে আছে। তো যদি আটকে থাকে তাহলে সেক্ষেত্রে উনি কি দেখবেন? যে আটকে থাকলে দেখবে যে প্রসেসিং থাকবে, অথবা উনি আর কমপ্লিটেড কথা লেখা থাকবে না, তখন হি হ্যাজ টু থিঙ্ক অ্যাবাউট ইট, কিছু একটা সামথিং ইজ গোয়িং অন দেয়ার। তো অনেকে তো বলেন যে অনেকের এই ট্যাক্স রিফান্ড বছর পর বছর প্রসেসিং লেখাই থাকে, তাদের করণীয়? ও ওয়ান্ডারফুল, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। এটা হচ্ছে একটা হচ্ছে খুব ইমিডিয়েটলি কারেন্ট ইয়ার, ফর এক্সাম্পল আমরা এখন 2025 এর ট্যাক্স রিটার্নটা করছি, সাবমিট করছি। সো এটা হচ্ছে যদি ইমিডিয়েটলি উনি রিফান্ড না পায়, হয়তো কাপল অফ উইকসের মধ্যে চলে আসতে পারে। কিন্তু অনেকের হয়, যেটা আমার কিন্তু স্পেশালিটি আছে ট্যাক্স রেজুলেশনে, রানা ভাই, আমার কাছে অনেকগুলো যেগুলো আছে যে আমার রিফান্ড পাচ্ছে না, অথবা আমার চিঠি পেয়েছি, আজকেও অনেকগুলো 5-6টা কেস আমরা এবার হ্যান্ডেল করছি। সেটা হচ্ছে ওই যে একটু আগে বললাম যে রিভিউতে ওনাকে ফেলে দিচ্ছে, অনেকগুলো ডিডাকশন উনি নিয়েছে আননেসেসারি, অথবা যেটা ওনার উচিত হয়নি, অথবা অনেকগুলো ইনকাম আছে উনি যেগুলো হাইড করেছে, মোর দ্যান 25% অফ টোটাল ইনকাম। উনি যদি এগুলো হাইড করে অথবা মিস রিপ্রেজেন্ট করে ওনার ইনকামটা, ডিডাকশনটা, তখন এগুলোতে চলে যায়। আর হয় কি, যখন ওনারা কোনো ভেরিফিকেশনে যায় না, আপনাকে হয়তো একটা লেটার পাঠিয়েছে ওরা অনেক আগে, আপনি মিস করেছেন সামহাও, আইআরএস বলছে অনেকগুলো লেটার কিন্তু ধাপে ধাপে যায়, লেটার 1, 2, 3, অ্যাট দ্য এন্ড ওরা বলে যে আপনি ইমিডিয়েটলি এই জিনিসটা প্রোভাইড করেন, যদি প্রোভাইড না করেন, রেসপন্স না হয়, ওরা ওখানে হোল্ড করে রাখে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যেটা বললেন, অনেকের কিন্তু আবার চিঠি পাঠায়, ওকে ওয়েট 60 days, ওয়েট 90 days, 90 days, হ্যাঁ। এই 90 days আর কখনো শেষ হচ্ছে না। সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা অবশ্যই যে কোনো একজন প্রফেশনাল যারা এই টপিকে অথবা এই সাবজেক্টে ওনারা এক্সপার্ট আছে, এক্সপিরিয়েন্স আছে, ওনাদের কাছে যোগাযোগ করলে দে মে হেল্প ইউ। দ্যাটস কল ট্যাক্স রেজুলেশন অথবা ট্যাক্স রিপ্রেজেন্টেশন। তারা আপনাকে হেল্প করতে পারে, দে ক্যান রিপ্রেজেন্ট ইউ টু দ্য আইআরএস, যেমন আইআরএস এন্ড্রোল এজেন্ট অথবা সিপিএ বা অ্যাটর্নি, তারা আপনাকে হেল্প করতে পারে ওটার জন্য। অনেক ধন্যবাদ। আরো প্রশ্ন আছে, সেক্ষেত্রে আপনাকে হয়তো বলবো যে W2 বা 1099 আয়ের ক্ষেত্রে রিফান্ড বাড়ানোর কৌশলগুলো আপনার কাছে জানতে চাইবো। তবে দুটো প্রশ্ন ফেসবুকে আসছে, একটু প্রশ্ন দুটো নিয়ে নিই। আহমেদ সুয়েল, তিনি বলছেন যে আমার ওয়াইফ গত 1 বছর থেকে কাজ করে নাই, উনি কি ট্যাক্স ফাইল করতে পারবেন? আমার একটা চাইল্ড মানে বাচ্চা আছে যার বয়স 27 মাস, তার মানে বাচ্চা হওয়ার কারণেই হয়তো কাজ করে না, এটাই বোঝা যাচ্ছে আর কি। সো উনি মেনশন করছে যে ওয়াইফ, তার মানে উনার নিশ্চয়ই ম্যারিড ফাইলিং জয়েন করার কথা ছিল। সো হয় যদি উনি কাজ করে, অথবা যে ইনকাম ট্যাক্স, মানে কি ইনকাম ট্যাক্স, আপনি ইনকাম আছে আপনি ফাইল করে ট্যাক্সটা দিয়ে দেবেন। অ্যাট দ্য সেম টাইম আপনার যে ক্রেডিটগুলো আছে বেবির জন্য, সেগুলো আপনি ক্লেম করতে পারেন। আনফর্চুনেটলি যদি কোনো আর্ন ইনকাম না থাকে, তখন আর্ন ইনকাম ক্রেডিটগুলো অথবা যে রিফান্ডগুলো উনি এবার ক্লেম করতে পারছেন না, বিকজ শি অর হি ডাজন্ট হ্যাভ এনি ইনকাম। তো সেক্ষেত্রে আহমেদ সোহেলের প্রশ্নের উত্তরে কি বলবেন যে তার ম্যারিড ফাইলিং জয়েন্টলি করা উচিত, যেহেতু তার 27 মাসের একটা বাচ্চা আছে? সেক্ষেত্রে তো চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্ন ইনকাম, কিন্তু ওনার তো কোনো ইনকামই নেই, উনি ট্যাক্স ফাইল করে আর্ন ইনকাম ক্রেডিটটা মিস করবে। উনাকে হি অর শি নিডস টু প্রুভ হি হ্যাজ দ্য আর্ন ইনকাম, বিকজ উনি ফাইল করার পরেও আইআরএস থেকে কিন্তু চিঠি আসতে পারে, হোয়াট ইজ, যেমন আজকে একটা হয়েছে, হেড অফ হাউজল উনি করেছে, ইনকাম ট্যাক্স স্ক্যাজুয়াল সিতে, কিন্তু ওরা 3বার চিঠি দিয়েছে যে তোমার যে ইনকাম আছে সেটা প্রুফ করো। সো শি কুড নট প্রুভ, শি ইজ পেইং অ্যারাউন্ড 7,000 সামথিং। সো মূল কথা হচ্ছে ইনকাম থাকলে আপনি অবশ্যই ট্যাক্স ফাইলটা করতেই পারেন, এবং তখনই আপনি আর্ন ইনকাম ক্রেডিট ইত্যাদি ক্রেডিটগুলো আপনি ক্লেম করতে পারবেন। অনেক ধন্যবাদ আহমেদ সোহেল, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। জেরিব হাসান, তিনি একটা প্রশ্ন করেছেন যে হাউস রেন্টাল ইনকাম থেকে কি কি খরচ বাদ দেওয়া যাবে এবং কোন খরচ বাদ দেওয়া যাবে না? সুন্দর। সো যারা হোম ওনার আছে, এটার সাথে সাথে ওনাকে আরেকটা গুড নিউজ দিয়ে থাকি, যদি উনি জেনে আছেন কিনা। বিগ বিউটিফুল বিলের মধ্যে কিন্তু এটার চমৎকার একটা ক্রেডিট দেওয়া আছে, ডিডাকশন দেওয়া আছে, সল্ট ট্যাক্স ক্রেডিট যেটা বলা হয়, যেটা আগে 10,000 ছিল, 40,000 হয়েছে, এখন 40,000 হয়েছে। সো প্রথমে বলে রাখি হচ্ছে, যাদের প্রপার্টি ট্যাক্স অনেক হাই, প্রপার্টি ট্যাক্সের পুরোটা উনি ক্লেম করতে পারবেন, মর্টগেজ ইন্টারেস্ট পুরোটা ক্লেম করতে পারবেন। ওনার যদি রেন্টাল ইনকাম থাকে, যেটা উনি মেনশন করে যে আছে,
এবং উনি সবগুলো রিপেয়ার যদি মেনটেনেন্স থাকে, যেটা হচ্ছে রেন্টাল পোর্শনের জন্য উনি স্পেন্ড করেছে, সেগুলো উনি ক্লেম করতে পারবে। প্রপার্টি ট্যাক্স, ইন্স্যুরেন্স, হোয়াট এভার দ্য এক্সপেন্সেস উনি মেড করছে, সবগুলোর ওই টেনেন্টের পোর্শনটা উনি ক্লেম করতে পারেন ওটার মধ্যে। এবং অনেকে মনে করে যে উনি ফুল একটা কিচেন বিল করেছেন অথবা ফুল নিউ বাথরুম উনি বিল করেছেন, এটা অনেকে ক্লেম করতে চায়, কিন্তু দিস ইজ নট দ্য এক্সপেন্ড, এটা হলো এটাকে আমরা বলি হচ্ছে ইমপ্রুভমেন্ট। সো ইমপ্রুভমেন্টটা কিন্তু খরচে উনি দেখাতে পারবে না, উনি এটাকে অ্যাসেট হিসেবে দেখে, সেটা ইমপ্রুভ করে ডিপ্রিসিয়েশনের পার্টে সেটা আসতে পারে। অনেক ধন্যবাদ জেনিফ হাসান, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে W2 এবং 1099 আয়ের ক্ষেত্রে বা ব্যবহার করে বা আয়ের ক্ষেত্রেই আমরা বলবো যে রিফান্ড বাড়ানোর কৌশলগুলো কি কি আছে? কৌশল, সবচেয়ে বড় কৌশলটা হচ্ছে IRS এর ট্যাক্স কোড। আচ্ছা, সো যারা IRS এর প্রত্যেকটা কোড এবং ল এবং ইম্পর্টেন্টলি হচ্ছে একদম আপ টু ডেট যে লগুলো আছে, যেটা ট্যাক্স প্রফেশনালরা জানার কথা, জেনে থাকেন, বিশেষ করে অ্যাগেন ক্রেডেনশিয়াল যারা আছেন। সো ট্যাক্স কোড অনুযায়ী ওনারা যদি ট্যাক্স এক্সপেন্সেসগুলো, অথবা ফর এক্সাম্পল যারা W2 আর্নার আছেন, ওনারা যদি ওনাদের W4 একটা ফর্ম আছে, আপনারা জেনে থাকবেন, যখন এমপ্লয়াররা এক জায়গায় জয়েন করে, তখন ওনাকে কিন্তু বছর প্রথম দিকে একটা ফর্ম দেয়, দ্যাটস কল্ড W4 ফর্ম। ওখানে কিন্তু উনি বলতে পারে যে ওনার কতটুকু ডিপেন্ডেন্ট আছে কি নাই, উনি কীভাবে ট্যাক্সটা কাটাতে চায়, ওনার কি 2টা কি 3টা জব আছে কিনা, উনি হাজব্যান্ড অথবা ওয়াইফ, ওনার কি দুজনেই কাজ করে কিনা। এই W4 ফর্মটা ফিল আপ অ্যাকুরেটলি করা কিন্তু রানাবে খুবই ইম্পর্টেন্ট। এটার কারণে যেমন এবার আমি দেখেছি অনেকে টাকা মানে করছে, বলছে কেন, আমি তো ট্যাক্স দিয়েছি। অথচ ফর এক্সাম্পল রানাবাই যদি কারো 2টা জব থাকে বা 3টা জব থাকে, উনি যদি ওইটা W4 ফর্মের মধ্যে উল্লেখ না করে, ওনার ট্যাক্সটা ওভাবে কাটবে এবং উনি বছর শেষে ট্যাক্স ফাইল করে উনি করবে নিশ্চিত। সো W4 ফর্মটা উনি ঠিকমতো ফিল আপ করে, এবং অনেকে যদি সেফ সাইডে থাকতে চায়, তাহলে W4 ফর্মের শেষের দিকে নিচের দিকে দেখবেন একটা ঘর আছে, তুমি কি এক্সট্রা কোনো উইথহেল্ড করতে চাও, ওনারা কিন্তু লিখতে পারে ইয়েস আই ওয়ান্ট টু উইথড্র লাইক $25 or $50। ফর এক্সাম্পল $100 করে উনি পে চেকে যদি উনি ডিডাক্ট করে রাখতে চায়, এক্সট্রা উইথহোল্ড করতে চায়, বছর শেষে যখন ট্যাক্স ফাইল করতে আসবে, এটা ওনাকে অনেক হেল্প করবে। ফর এক্সাম্পল উনি যদি 100 করে উইথড্র করে রানা ভাই, তাহলে $1200 এখানে ওনার জন্য সেভ হয়ে গেল। সো বছর শেষে উনি আর $1200 দিতে হচ্ছে না। যদি উনি ট্যাক্স ফাইল করতে দেখেন না ওনার দেওয়ার কথা $600, তাই রেস্ট অফ দ্য $600 হি অর শি ক্যান গেট ব্যাক। এটা হলো W2 ক্ষেত্রে বললাম। ওনারা হয়তো অনেক সময় করতে পারে অনেকগুলো হেলথ সেভিং অথবা 401k অথবা যে কোনো রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, এগুলোতে উনি কন্ট্রিবিউট করে বা ইনভেস্ট করে ওনারা কিন্তু ট্যাক্সটা ডিফার্ড করতে পারে। এই মুহূর্তে উনি ট্যাক্সটা নাও দিতে পারে। তার মানে এই ক্ষেত্রে উনি যদি ট্যাক্সেবল ইনকামটা এখানে কমে যায়, রিফান্ডটা ওনার বেড়ে যাবে। আবার রিফান্ড বাড়লে যে সবসময় ভালো, ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম না, সত্যি কথা। ধরেন আপনি রিফান্ডের আশায় অনেক বেশি ট্যাক্স উঠেল করে রাখছেন, এটা কিন্তু আবার নো গুড। তার মানে আপনার প্ল্যানটা ভালো নাই। আপনার লং টার্ম প্ল্যান করতে হবে যে আমি মোস্ট প্রবলি এই বছরে করেছি $5,000, নেক্সট ইয়ারে মেবি আমি $5,000 to $6,000 করবো। তাহলে ওনাকে যারা 1099 আর্নার আছেন, ইনকাম করে সেলফ এমপ্লয়েড, ওরা কিন্তু এটাই কিন্তু ল। এটা আমাদের যারা কমিউনিটিতে আছেন, বিশেষ করে যারা ড্রাইভ করছেন ভাই বোনরা, ডেলিভারি করছেন বা উবার লিফট যারা আছেন, ওরা কিন্তু বছর শেষে যখন ট্যাক্স করতে আসে, দেখা যাচ্ছে $10,000, $15,000, $20,000 করছে। ভাই কি হবে, কিভাবে কি হচ্ছে? বিকজ হি মেড আ লট অফ মানি, কোনো প্ল্যান ছিল না ওনাদের। কিন্তু সিস্টেমটা হচ্ছে প্রত্যেক কোয়ার্টারে 3 মাস পর কিন্তু উনি এস্টিমেট করবে যে লাস্ট ইয়ার আমি $5,000 দানা হচ্ছি, আমি মনে হয় এই বছর 6,000 5,000 হব। তখন ওই 5,000 উনি ডিভাইড করবে 4 কোয়ার্টারে। প্রত্যেক কোয়ার্টারে একটা IRS ওয়েবসাইটে ঢুকে বা আমরা হেল্প করতে পারি। উনি ওই 6,000কে ধরেন ডিভাইড করলো 4 কোয়ার্টারে, বা উনি 1,000, যে কোনো একটা এমন 3 মাস 4 মাস পর উনি যদি দিয়ে দেয়, বছর শেষে কিন্তু ওনার এই বার্ডেনটা থাকে না। তাহলে এটা কিন্তু খুব চমৎকার একটা প্ল্যান ওনাদের জন্য। যদি বছর শেষে অনেক বড় ধাক্কা, অনেকে আশা করে যে রিফান্ডের, ওনারা আশা করে কীভাবে কম দেওয়া যায়, কিন্তু কম দিতে হলে আপনাকে তো প্ল্যান করতে হবে। বিকজ আপনার সোশ্যাল সিকিউরিটির আন্ডারে আপনি তো অনেক টাকা কমেছে। এবং একটু আরেকভাবে বললে ধরেন অনেকে কিন্তু জানেন না এটা টিভি স্টুডিও, বাট আমি বলতে চাই অনেকে বলেন ড্রাইভও করেন, আবার গ্যাপে হয়তো ডেলিভারিও করছেন, বা অন্য কোনো ইস্যুতে যেভাবে হোক ওনার অনেকগুলো ইনকাম হয়েছে, লাইক $250,000। তখন উনি তো ডিডাকশন খুঁজে পাচ্ছেন না, উনি তো কোনো খরচ ওভাবে নাই, কারণ হয়তো উনি গ্যাস, ফুয়েল, ডিপ্রিসিয়েশন ইত্যাদিতে ইন্স্যুরেন্স দেখালো, স্টিল হি ওজ লাইক লট অফ মানি। এটার একমাত্র কারণ হচ্ছে ওনাদের প্ল্যানটা অনেক চমৎকারভাবে হয় না, যেটা লং টার্ম প্ল্যান করা দরকার হচ্ছে। সেটা W2 ইনকামের আর্নারের ক্ষেত্রে হতে পারে, 1099 ক্ষেত্রে হতে পারে। সো প্ল্যানটা ইজ ভেরি ইম্পর্টেন্ট।
তাহলে এক্ষেত্রে আপনার কাছে জানবো যে কোন কোন ডিডাকশন, তাহলে সেক্ষেত্রে কোন কোন ডিডাকশন এবং ক্রেডিট সবচেয়ে বেশি মানে অবহেলিত হয় আমাদের কাছে, আমরা ভুল করি বা হেলায় হারিয়ে ফেলি এরকম অবস্থা? এটা একটা ভুল করি, এটা আমি একটা কথা আছে না রানা ভাই, যে কেয়ারফুলি কেয়ারলেস। হ্যাঁ, অনেক ট্যাক্স পেয়ার আমি দেখেছি, অনেক অন্যান্য ট্যাক্স প্রফেশনাল থেকে আমি অনেকগুলো রেফারেল পাই, যেটা হচ্ছে ওনারা গতবার বা বিভিন্ন সময় করে কি, হেড অফ হাউস হোল্ড ওনার ক্লেম করে। এটা খুবই নট গুড আর কি। সেটা হচ্ছে ধরেন হাজব্যান্ড আর ওয়াইফ থাকে একই বাসায়, ওনাদের 3জন চিলড্রেন আছে, একজনে করে কি, একজনকে ক্লেম করে, হেড অফ হাউস হোল্ড ক্লেম করে উনি ম্যাক্সিমাম রিফান্ডটা পাওয়ার জন্য, আরেকজনে 2জনকে ক্লেম করে, হেড অফ হাউস হোল্ড স্ট্যাটাসটা ধারণ করে ক্লেমটা বেশি করে, মানে রিফান্ডটা অনেক বেশি পায়। এটা কিন্তু একদম আইনসম্মত না। হেড অফ হাউস হোল্ড যেটা, সেটা এটা আমি যেটা আপনি বলছেন যে কোন কোনটা ওভারলুক করে বা মিস করে বা ভুল করে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মানে কমন একটা ভুল আমি অনেকবার দেখেছি, এবারও দেখছি। ম্যাক্সিমাম রিফান্ডের আশা যদি আপনারা হেড অফ হাউস হোল্ডটা ক্লেম করেন, লিগালি কিন্তু এটা ঠিক না। হেড অফ হাউস হোল্ড করার জন্য যদি আপনি জানেন সিঙ্গেল ফাইলিং, ম্যারিড ফাইলিং, জয়েন্ট, হেড অফ হাউস হোল্ড, সেপারেটলি অনেকগুলো স্ট্যাটাস আছে। এর মধ্যে যারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বিশেষ করে যদি একই বাসায় থাকে, বাচ্চারা মানে চিলড্রেনগুলো একই বাসায় থাকে, দে ক্যান নট ফাইল হেড অফ হাউস হোল্ড, দে মাস্ট ফাইল ম্যারিড ফাইলিং জয়েন্টলি। হ্যাঁ, একটা করতে পারে যে আমি ম্যারিড, তাহলে হেড অফ হাউস হোল্ডটা কীভাবে আমি ফাইল করব, সেটা করতে পারে। লটা হচ্ছে হাজব্যান্ড অথবা ওয়াইফ যে কোনো একজন ওই বছরের, ইন দিস কেস 2025-এর লাস্ট 6 মান্থ একসাথে থাকা যদি থেকে থাকে, তাহলে হেড অফ হাউস হোল্ড ক্লেম করতে পারবে না, জয়েন্ট ফাইলে করতে হবে। এই মিসটা অনেকে করে। আইআরএস যদি 1, 2, 3 ধরে ফেলতে পারে, এবং আপনি জানেন এটার কনসিকুয়েন্সটা অনেক খারাপ রানা ভাই। পেনাল্টি হতে পারে 10 বছরের জন্য, আপনি এই ক্রেডিটটা ক্লেমই করতে পারবেন না আর। সো এটা হলো একটা। আর হচ্ছে অনেকে মিস করে হচ্ছে ইআইসি ক্রেডিট, আর্ন ইনকাম ক্রেডিটটা মিস করে। কেন মিস করে? যাদের ধরেন স্কেজুল সি আছে, সেলফ এমপ্লয়েড আছে, ওনাদের কিছু কিছু লিগাল ডিডাকশন ওরা মিস করে ফেলে, বিকজ ওনাদের সেই বুক কিপিংটা নাই সুন্দর করে লিখে যে আমার এই ডিডাকশন আছে। বিকজ আপনার যদি হাই ইনকাম হয়, আর্ন ইনকাম ক্রেডিটের ফেজ আউটটা তো অনেক মানে চার্ট আছে, যে আপনি যদি ম্যারিড ফাইলিং জয়েন্ট হন, এতগুলো চিলড্রেন থাকে, আপনার এই এতটুকু আর্ন ইনকাম ক্রেডিট পাবেন। অনেকে এই ডিডাকশনটা ভালো মতো নিতে পারে না বলে আর্ন ইনকাম ক্রেডিটটা অনেক কম পায়। এটার এখানে বলে রাখি, আবার অনেকে এই ডিডাকশনটা এমনভাবে দেখায় যাতে করে আর্ন ইনকাম ক্রেডিট অনেক বেড়ে যায়, ইলিগাল হয়ে যায় কিন্তু এটা। বিকজ এগেইন, আমি মনে আছে কিনা রানা ভাই, অর্ডিনারি এবং নেসেসারি হইতে হবে আপনার ডিডাকশনটা, যে যে কেস করবে, ধরেন স্কেজুল সি হোক, ডেলিভারি হোক, রিয়েল এস্টেট ও এজেন্ট হোক, যেই হোক। যেমন কালকে আমি একটা করেছি, উনি রিয়েল এস্টেট এজেন্টস এবং ওয়ান অফ দ্য প্রমিনেন্ট আর কি, ওনার অনেকগুলো ডিরেকশন দেখলাম খুব সুন্দরভাবে উনি একদম লিখে আনছে, ওনার এই ফুয়েল, ওনার ইউনিফর্ম, ওনার ফোন, এভরিথিং তো লিখে ওনার সুন্দর ডিরেকশন পেয়েছে। হি গট ওয়ান অফ দ্য বেস্ট রিফান্ড বিকজ হি গট 3 কিডস। সো আর্ন ইনকাম ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট কিন্তু মিস ইউজড হয়। আরেকটা মজার ব্যাপার, খুবই স্ক্যারি, সেটা হচ্ছে আরেকজনের বেবি, একজনের কিডস আরেকজন ক্লেম করছে, তো বলছে ভাই আমি তো আমার নেফিউকে, আমার বোনের ছেলেকে আমি ক্লেম করছি। হোয়াই ভাই? আমার they don't even shy, I'm sorry to say, বিকজ আপনি তো আরেকজনের ক্লেম করার জন্য 3টা শর্ত থাকে। একটা হচ্ছে রেসিডেন্সি, একসাথে থাকতে হবে, একটা হচ্ছে রিলেশনশিপ প্রুফ, আরটা হচ্ছে আপনি ওই ডিপেন্ডেন্টের সকল খরচের মোর দ্যান 50% খরচ আপনি দিয়েছেন কিনা, বরণ করেছেন কিনা। সো এইগুলা আর্ন ইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং ডিডাকশনগুলোর এলোমেলো অবস্থার কারণে অনেকে অনেক কিছু মিস করে। এবং করার জন্য আমরা প্রথমে যেটা বলেছি রানা ভাই, এই যে এলোমেলো ডিডাকশন নেওয়ার কারণে ওই যে রিফান্ডটা দেরি হয়ে যাচ্ছে, রিভিউতে পড়ে যাচ্ছে, বছর পর বছর লেগে যাবে, এবং এটা আরো অনেক বেশি হবে এবার। অনেকে ওই যে আমরা বলছি অনেক বিগ বিউটিফুল বিল, দ্য ম্যাক্সিমাম রিফান্ড, যেটা আমরা প্রথম আমাদের হেডলাইন যেটা ছিল, ইতিহাসের সর্বোচ্চ এবার রিফান্ড পাওয়ার সম্ভাবনা আছে। সো ম্যাক্সিমাম রিফান্ডের আশা কিন্তু অনেকে বিভিন্ন পথে ধারণ করবে, কি বলবে, নিবে, বেছে নিবে, যেটা উচিত হচ্ছে না। এখনো সময় আছে, যারা চিন্তা করছেন সুন্দর ডিডাকশন, আপনার লিগালি আপনি অনেক কিছু নিতে পারেন, যেটা আপনি আপনার প্রফেশনের সাথে আলাপ করে তারপরে যে কোন কোন ক্রেডিট আপনি নিতে চান, এলিজিবল আছেন, সেটা আপনি নিতে পারেন। কিন্তু ইলিগালি 1 সেন্টও বেশি নেওয়া যাবে না, কারণ এবার বা এখন থেকে আর কি এআই দ্বারা সবকিছু চেক করা হচ্ছে। সুতরাং মানুষ করলে হয়তো ম্যানুয়ালি করলে আচ্ছা একটু ইগনোর করে গেলাম, এরকম একটা সুবিধা ছিল, এখন সেই সুযোগ নেই। সুতরাং যে কোনো মুহূর্তে আইআরএস এর অডিটের খপ্পরে পড়া যেতে পারে, সুতরাং সেদিকে আমাদের না যাওয়াই ভালো। তো আপনি এই আলোচনার মধ্যে ফাইলিং স্ট্যাটাস নিয়ে
হেড অফ হাউস হোল্ডের কথা বলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটা থাকবে যে এই ফাইলিং স্ট্যাটাসের ক্ষেত্রে সিঙ্গেল, তারপরে মেরিট ফাইলিং জয়েন্টলি, HOS যেটা হেড অফ হাউস হোল্ড, তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আপনি যদিও কিছুটা আলোচনা করেছেন, আরেকটু আপনার কাছে শুনতে চাইবো, কারণ এই ভুলটা আমরা অনেকেই করি। সেটা শুনবো, তবে একটা বিরতির পরে সেই প্রশ্নের উত্তর নেব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের অনুষ্ঠানের অতিথি জনাব কুদরত ইলাহি, IRS এনরোলড এজেন্ট, CEO ইলাহি ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিসেস LLC, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব কুদরত ইলাহি, আমরা বিরতির আগে আপনাকে একটি প্রশ্ন করেছিলাম, তার আগে একটু বলে নিতে চাই, খালিদ আহমেদ আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্নটি আমরা আসলে পাইনি, সবগুলি নোট অফ ইন্টারোগেশন এসেছে। শুধুমাত্র আপনি যে বলেছেন ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন প্লিজ, এইটুকুই এসেছে, কিন্তু আপনার প্রশ্নটি কি সেটি আসেনি। শাইলা মৃধা তিনি একটি বলছেন যে আমি জানতে চাচ্ছি যাদের ডুয়েল সার্টিফিকেট সিটিজেন আছে তাদের কি কোনো প্রবলেম হবে? ইউএস, আপনার এটি ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন। শাইলা মৃধা, এই প্রশ্নটির উত্তর যদি আপনি নিতে চান আজকে রাত 10টায় TBN অ্যানালিসিস অনুষ্ঠানে এই প্রশ্নটি করুন। আজকের TBN অ্যানালিসিস অনুষ্ঠানে একজন অ্যাটর্নি থাকবেন, সুতরাং তিনি এই প্রশ্নটির জবাব দিতে পারবেন। এই অনুষ্ঠানে আমরা ট্যাক্স নিয়ে কথা বলছি, ট্যাক্স প্রফেশনাল যিনি আছেন তার পক্ষে এই উত্তরটি দেওয়া সম্ভব নয়, যদি তিনি জানেনও তারপরেও তিনি এটি দেওয়া তার পক্ষে সম্ভব নয়। আপনার এই কনসার্নের জন্য অনেক ধন্যবাদ। খালেদ আহমেদ, আপনার প্রশ্নটি যদি পারেন আবার করুন, আপনার উত্তর নিশ্চয়ই দেব। জনাব কুদরত ইলাহি, আপনাকে যে প্রশ্নটি করেছিলাম, যে যদিও কিছুটা আপনি উত্তর দিয়েছেন, কিন্তু উত্তরটি আমি আরো একটু ভালো মতো করতে চাই, কারণ এই ভুলটা আমরা অনেকেই করে থাকি, যেটা আপনি একটু উদাহরণ হিসেবেও দিলেন যে ফাইলিং স্ট্যাটাস সেটা সিঙ্গেল, মেরিট ফাইলিং জয়েন্টলি, অর হেড অফ হাউস হোল্ড বা HOS কতটা গুরুত্বপূর্ণ, এটা একটু বিস্তারিত বলে দিন, কারণ এই ভুলটা আমরা করে থাকি। জি, আসলে আমরা এই ভুলটা অনেক পেয়েছি, অনেক করে। একটা ভুল প্রথমে করে হচ্ছে, আমি এবার একটা পেয়েছি লাস্ট ইয়ার, উনি ট্যাক্স ফাইল নিয়ে আসছে। এটা হয়তো সফটওয়্যারগত কারণে হতে পারে, বা যার কাছে করেছেন, যে প্রিপারেশন করেছেন ট্যাক্স ফাইলটা ওখানে হয়। ওনার দুটো ডিপেন্ডেন্ট আছে এবং উনি ট্যাক্স ফাইল করেছেন সিঙ্গেল হিসাবে। সো আমরা একটু অন্যভাবে বলি, ট্যাক্স স্ট্যাটাস অনেকগুলোর মধ্যে প্রথমে হচ্ছে সিঙ্গেল, তারপর হচ্ছে ম্যারিড ফাইলিং জয়েন্ট, হেড অফ হাউস হোল্ড, ম্যারিড ফাইলিং সেপারেট হতে পারে, আরেকটা আছে কোয়ালিফাইং স্পাউস, সেটা ভিন্ন প্রেক্ষাপট। তবে সিঙ্গেল হচ্ছে তারা যারা, খুব সংক্ষেপে সহজভাবে হচ্ছে নেভার ম্যারিড, দ্যাটস ইট, কখনো বিয়ে করে নেই, কোনো ডিপেন্ডেন্ট ওনার নাই, এবং উনি সিঙ্গেল ফাইল করবে, ওনার যা ইনকাম আছে ডিরেকশনটা হচ্ছে, স্ট্যান্ডার্ড ডিরেকশনটা হচ্ছে সবচেয়ে কম। এরপরে যদি কেউ ম্যারিড থাকে তাহলে ওনার স্ট্যাটাস তো হতে পারে বিভিন্ন রকম হতে পারে। একটা হতে পারে একদম রেগুলার যদি থাকে তাহলে ম্যারিড ফাইলিং জয়েন্ট হবে, কিন্তু এই জায়গাটায় সবচেয়ে বিপত্তিটা ঘটে। সো ম্যারিড ফাইলিং জয়েন করতে এসেই অনেকের হতে পারে কি বিভিন্ন কারণে, যেমন একজন স্পাউস মনে করছে যে আমার ইনকামটা অনেক বেশি, আমি অনেক বেশি ট্যাক্স করতে পারি, তাহলে আমার স্পাউস ঠিক আছে আমার সাথে ট্যাক্স ফাইলটা না করে আমি সেপারেট করতে পারি, দ্যাটস ওকে। অথবা একজন স্পাউস মনে করতে পারে যে আমার অনেকগুলো ডিউ আছে, অনেক ডেপ্ট আছে, অনেক মেডিকেল বিল আছে বা স্টুডেন্ট লোন আছে, মানে জীবন জর্জরিত, খুব প্রবলেমের মধ্যে যা স্ট্রাগল করতেছে। তো আরেকজন বলছে যে না, আমি তাহলে তোমার লাইবিলিটি নিতে চাই না, তাহলে আমি ট্যাক্স ফাইল সেপারেট করি, আমরা ম্যারিড ঠিক আছে, বাট আমরা করতে পারি ম্যারিড ফাইলিং সেপারেটলি, তুমি সেপারেট করো, আমি সেপারেট করি। তখন হয় কি, তখন যার যার লাইবিলিটি তার কাঁধে আছে। কিন্তু এখানে অসুবিধা হচ্ছে ওনারা অনেকগুলো ক্রেডিট মিস করে যায়, ওনাদের যদি ডিপেন্ডেন্ট থেকেও থাকে ক্রেডিট মিস করবে, ওনাদের ডিডাকশনটা অনেক কম, স্ট্যান্ডার্ড ডিডাকশনটা। যদি সুযোগ থাকে, প্রেফারেন্সটা হচ্ছে যদি ম্যারিড থাকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে হলো ম্যারিড ফাইলিং জয়েন করলে ডিডাকশনটা অনেক বেশি হয়। আরেকটা সমস্যা হয় ম্যারিড ফাইলিং জয়েনের ক্ষেত্রে, যেটা আমি প্রথম দিকে আলাপ করছিলাম রানা ভাই, যে অনেকে ম্যারিড থাকার সত্ত্বেও অনেকগুলো ওনাদের 4-5 ডিপেন্ডেন্ট বা চাইল্ড থাকার কারণে সুযোগ নেওয়ার জন্য, সুযোগ বলতে বোঝাচ্ছি নট লিগালি, ওনারা হেড অফ হাউস হোল্ডটা স্ট্যাটাস নেওয়ার চেষ্টা করে, সো দ্যাট ওনাদের ডিডাকশনটা অনেক বেশি হয় এবং হচ্ছে ওনার রিফান্ডটা ম্যাক্সিমাইজ হয়। কিন্তু এটা মানে সঠিক পথ না। ম্যারিড ফাইলিং জয়েন করতে যদি সব ঠিক থাকে, ম্যারিড ফাইলিং জয়েন করা উচিত। যদি ওনাদের ট্যাক্স বা অন্যান্য ইস্যু থাকে, সেপারেট ওনারা করতেই পারে, একই বাসায় থাকলেও করতে পারে, ভিন্ন বাসায় থাকলেও, এটা ওনাদের মধ্যে সিদ্ধান্ত, সেপারেট করতে, ম্যারিড ফাইলিং সেপারেট। হেড অফ হাউস হোল্ডের ব্যাপারে খুব কেয়ারফুল থাকা উচিত।
বিশেষ করে কোভিডের পর থেকে, তখন তো আপনি 2022 এই 2-3টা বছর অনেক কিছু খুব স্লো ছিল। এখন কিন্তু আমরা অনেক গতবারও পেয়েছি 22 থেকে, কিন্তু ওরা আবার অনেক চিঠি পাঠাচ্ছে 22 কিন্তু ইভেন 23। বিশেষ করে এবারে কিন্তু অনেকগুলো প্রবলেম দাঁড়া হবে, বিশেষ করে হেড অফ হাউস। আমি বারবার বলছি হেড অফ হাউস তারা জানে যে আপনি যতটুকু জানেন, আমরা হচ্ছে প্লেয়ার, ওরা কিন্তু রেফারি। দে মেড দ্য লজ, দে নো আমরা কোথায় ভুল করতে পারি, কোথায় মানে মিস্টেকটা করি, কোথায় আমরা সুযোগটা নেব। আপনি সুযোগ নিতে পারেন, ইফ ইউ নো দ্য রুলস অফ দ্য গেম ইউ ক্যান প্লে ফেয়ার। সো আপনার রুলসটা জানতে হবে, ওই রুল অনুযায়ী আপনার ফাইলিং স্ট্যাটাসটা কী। শুধু যে আমি 2 পয়সা একটু বেশি পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় নেব, এটা আর একটু ইমোশনালি বললে রানা ভাই, আমার ধরেন 4 জন ডিপেন্ডেন্ট আছে, শুধু ওই 2টো বেবির 2টা পয়সা পাওয়ার জন্য আমার তো দরকার না একটু মিথ্যার আশ্রয় নেওয়া। তারা এখানে বর্ন হয়েছে, ইনশাল্লাহ তারা অনেক দূরে যাবে, তারাও বড় হবে। সো একটু ও চিন্তা করে হলো আপনার একটু সেফ সাইডে থাকা উচিত। আপনার অনেকে দেখেছি এই জিনিসটা করে, এবং আমি অনেকগুলো এবার ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, এক্সপেল করেছি টু বি ভেরি স্ট্রং। আই ডোন্ট ডু অল দোজ থিং। আমাদের এখানেই হচ্ছে ট্যাক্স প্রফেশনাল রোল, রিয়েল ক্রেডেন্সিয়াল যারা আছেন। কোনো সিপিএ, কোনো আইআরএস আন্ডার, কোনো অ্যাটর্নি এটা করবে না। এই জিনিসগুলো হয় হচ্ছে অন্যান্য জায়গায়। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, অনেক জায়গায় করে, হয়তো ইনফরমেশনটা হাইড করে ওনারা, অথবা ফোর্স করে, বা অন্যান্যরা করে, তো আমরা সেদিকে যাব না। তাহলে সিঙ্গেল ম্যারিড ফাইলিং জয়েন্ট এবং হেড অফ হাউস হোল্ড, এবং হচ্ছে কোয়ালিফাইং স্পাউস যেটা হয়, যদি আনফর্চুনেটলি যে কোনো একজন স্পাউস যদি পাস্ট হয়ে মৃত্যুবরণ করেন, তখন ওটা কোয়ালিফাইং স্পাউস হিসেবে কাউন্ট হয় আর কি, সেটার ভিন্ন প্রেক্ষাপট। আমাদের রেগুলারলি হয় হচ্ছে সিঙ্গেল, হেড অফ হাউস হোল্ড, ম্যারিড ফাইলিং জয়েন্ট, ম্যারিড ফাইলিং সেপারেট, এবং এটাই। তবে সবচেয়ে ভালো হচ্ছে যদি ট্রুলি কেউ থাকে, তাহলে মানে লিগালি উনি ক্লেম করতে চায় এবং অপশনস আছে, সবগুলো ক্রেডিট এবং কোয়েশ্চেনারি কোয়ালিফাই করে, তাহলে হেড অফ হাউস হোল্ডটা হচ্ছে দ্য বেস্ট অপশন ফর দ্য ম্যারিড ফাইলিং জয়েন্ট। ইভেন সিঙ্গেল হইলে হতে পারে, সিঙ্গেল মানে হচ্ছে ধরেন ওনার সাথে ওনার বাবা মা থাকে, ওনার স্পাউস নাই, উনি একা, উনি হেড অফ হাউস ক্লেম করতে পারে। সেক্ষেত্রে হয়তো অন্য ক্রেডিটগুলো কিছু মিস করবে, ফর এক্সাম্পল চাইল্ড ডেস্ক উনি পাবো না, কিন্তু ওই যে ডিপেন্ডেন্ট কেয়ার চাইল্ড ডেস্ক ক্রেডিট $500 যে অ্যাডজাস্টমেন্ট, সেটা উনি পেতে পারে। বটম লাইনটা হচ্ছে ফাইলিং স্ট্যাটাসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটার উপর ডিপেন্ড করে আপনি রিফান্ডটা একটু কম পাবেন না বেশি পাবেন, সত্যি কথা একদম বটম লাইনটা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যাহাতে যেটাই ক্লেম করবেন, প্লিজ লিগালি যদি মেনটেন করেন, আপনাদের যতটুকু আয়ত্তের মধ্যে আছে, সত্য কথা বলে ট্যাক্স ফাইল করলে আপনি এখানে ভালো থাকবেন, আপনার লং লাইফ এখানে অনেক ভালো কোনো থাকবে। মানে আইআরএস এর এই খড়ক থেকে মানে সহজেই বাঁচা যাবে, এটাই হলো মূল কথা। অর্থাৎ সত্যি সত্যি ভাবে যেটা আমি পাই সেটা নেওয়ার ক্ষেত্রে কোনো সরকারের কোনো আপত্তি নেই, কিন্তু অন্যায়ভাবে ইলিগেলি কোনো জিনিস 1 পয়সারও যদি হয়, সেটা কিন্তু ছাড় নেই। এটাই হচ্ছে আইআরএস এর মোটামুটি মূলনীতি। আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশনের কথা একটা শব্দ বলেছেন, এটা একটা প্রশ্ন করবো, তবে অনেকক্ষণ ধরে একজন দর্শক অপেক্ষা করছেন, তার ফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি আব্দুল করিম বলছি। জি আমার অনেকগুলো প্রশ্ন ছিল, জি করুন। ইতিমধ্যে আমি অনেকগুলো উত্তর পেয়ে গেছি জি। আপনাদের খুব স্পেসিফিক আলোচনার ভিত্তিতে। জি তবে এক প্রশ্ন আমি করতে চাই আমাকে নিয়ে, সেটা হলো আমরা যে 2025-এ আমরা সোশ্যাল পেয়েছি এবং আমাদের ইএডি পেয়েছি। জি সো এখন কি আমরা ট্যাক্সের, এর আগে আমি ট্যাক্সের জন্য গিয়েছিলাম কোনো এক সিপি এর কাছে, উনি বলেছেন যে আপনাদের সোশ্যাল ছাড়া তো আপনার ট্যাক্স হবে কি করে, উনি আমাদেরকে ট্যাক্সের আওতায় আনেননি। সো এবার আমরা করতে চাচ্ছি, আমাদের ফ্যামিলিতে আমি, আমার স্পাউস এবং এক ছেলে 21, এক ছেলে 19। জি সো স্পাউসও কাজ করছে, বড় ছেলেও কাজ, আমিও কাজ করছি। আচ্ছা, ছোট ছেলে এখন পর্যন্ত তার সোশ্যাল আসেনি ভুলের কারণে, যার জন্য সে কাজ করছে। এখন আমরা 3 জন, বড় ছেলে, আমি, আমার স্পাউস, কি আলাদা আলাদা করব নাকি একসাথে একজন হেড হয়ে করব, কি ভাবে করলে ভালো হয়? অনেক ধন্যবাদ। এটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম জনাব করিম। জনাব কুদরত ইলাহি, সুন্দর প্রশ্ন করেছেন।
ট্যাক্স ফাইল আমরা প্রথম দিকে আলোচনা যেটা করেছি সেটা হচ্ছে ট্যাক্স রিটার্ন সাবমিশন মানে হচ্ছে আপনি ইনকাম করেছেন, আপনি ট্যাক্সটা দেওয়ার জন্য ট্যাক্সটা প্রিপেয়ার করে সাবমিট করে দেবেন। সো আপনাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনার 25-এ ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং সোশ্যাল পেয়েছেন। একটু আগে মেনশন করেছেন যে ছোটজন হয়তো পায়নি। তবে ট্যাক্স ফাইল কিভাবে করবেন সেটার অ্যান্সারটা হচ্ছে আপনার ম্যারিড ফাইল অ্যান্ড জয়েন্ট অবশ্য করবেন যদি দুইজনেরই স্পাউস এবং আপনার সোশ্যালটা থেকে থাকে। 3 জনের সোশ্যাল আছে, একজন। এক্স্যাক্টলি। সো আপনারা দুজন ম্যারিড ফাইল অ্যান্ড জয়েন্ট করবেন এবং দুজনের ইনকামটা আপনার ক্লেম রিপোর্ট করবেন। আর যেহেতু ছোট জনের এই মুহূর্তে সোশ্যালটা এখনো আসেনি, ওনাকে এখন ইনক্লুড না করাই বেটার। উনি হয়তো আইটিএন নিয়ে আপনাকে ইনক্লুড করতে পারে, কিন্তু সেটা করলে আপনার কিছু ক্রেডিট মিস হয়ে যাবে। সো আমার রিকমেন্ডেশনটা হচ্ছে ম্যারিড ফাইল অ্যান্ড জয়েন্ট করবেন। আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, বা আমি শিওর না যে আপনার বড় ছেলে কি কোনো কাজ করছে। কাজ করে, বড় ছেলেও কাজ করে। গুড। যদি বড় ছেলে কাজ করে, সে তার ট্যাক্স ফাইলটা একটা সার্টেন 5,000 উপরে গেলে বা স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা হয় W2 আর্নার হয়, তাহলে আমার প্রেফারেন্সটা হচ্ছে উনি আলাদা ট্যাক্স ফাইল করতে পারে। যদি ফুল টাইম স্টুডেন্ট হয় আপনার বড় ছেলে, তাহলে ওনাকে আপনার ডিপেন্ডেন্ট হিসেবে। বড় ছেলে কাজ করে, অনেকে আছে কাজ করে আবার ছাত্র হয়। যদি ফুল টাইম স্টুডেন্ট হয়, স্টিল আপনাকে ওনাকে ক্লেম করতে পারেন আপনার বড় ছেলেকে। এবং যদি সে কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে কোনো 1099T পেয়ে থাকে কলেজ থেকে, তখন একটা অপরচুনিটি ক্রেডিট জন্য ক্লেম করতে পারবেন। মানে হচ্ছে সাধারণ, তবে আপনার এখানে ওই যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট রিফান্ডেবল যেটা, সেটা হয়তো নাও পেতে পারেন, বাট চাইল্ড ট্যাক্স ক্রেডিট $500 যেটা অ্যাডজাস্টমেন্ট, সেটা আপনারা পাবেন। কিন্তু আপনার প্রশ্নের যদি স্পেসিফিক অ্যান্সার দিই, আপনারা অবশ্যই ট্যাক্স ফাইল করবেন, ম্যারিড ফাইল অ্যান্ড জয়েন করবেন, এবং আপনার বড় ছেলেকে আপনি ক্লেম করতে পারেন যদি তার সার্টেন ইনকামটা অনেক লো থাকে, বাট স্টিল ও আলাদা করে ট্যাক্স ফাইল করতে পারে বা এবং করতে হবে। যদি করবে এই জন্য, যদি পেরোলে কাজ করে, W2 কাজ করে, তার কিছু টাকা হয়তো রিফান্ড পেতে পারে এবং তার একটা ট্যাক্স রিটার্ন সাবমিশন হয়ে গেল USA-তে, হি ক্যান ক্যারি ফরওয়ার্ড। বলে রাখা ভালো, এক একটা ট্যাক্স ফাইল করলে কিন্তু আপনাদের USA-তে 4 পয়েন্টস করে আপনার সোশ্যাল সিকিউরিটি অ্যাগেনস্টে অ্যাড হয়। সো আপনি এবার যদি 1টা 2টা করে 10টা হয়, 40 পয়েন্টস হয়, তাহলে আপনার যখন রিটায়ারমেন্টে যাবে তখন ওনার বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারে অ্যাজ সুন অ্যাজ হি রিটায়ার্ড, অর এর আগে করতে পারে। তো সুতরাং ছেলে যেহেতু কাজ করছে, হোক সে স্টুডেন্ট, কাজ যেহেতু করছে, সেটা W2 হোক বা 1099 যে কোনো একটাই হোক না কেন, তার আলাদা ফাইলটা করাটাই ভালো। আমাদের হাতে সময় নিয়ে আর একটি প্রশ্ন নিয়ে আমরা অনেক ধন্যবাদ জনাব করিম, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। ফাতেমা বিনতে নূর তিনি একটি প্রশ্ন করেছেন যে আমি কি আমার 27 বছরের কোন মেয়েকে ডিপেন্ডেন্ট দেখাতে পারি? ও স্টুডেন্ট, কোনো জব করে না। অবশ্যই দেখাতে পারে। ফুল স্টুডেন্ট হলে, ফুল টাইম স্টুডেন্ট হলে উনি দেখাতেই পারে। ইয়েস, উনি ডিপেন্ডেন্ট দেখাতে পারবে। ফাতেমা বিনতে নূর, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি দেখাতে পারেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, তাই স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়ে যে প্রশ্নটি আপনার কাছে আমি করতে চেয়েছিলাম, যে স্ট্যান্ডার্ড বনাম আইটেমাইজ ডিডাকশন, এটা কোনটা ভালো, এই প্রশ্নটি আর করার সুযোগ হলো না, বা হাতের সময় না থাকার কারণে আরো অনেক প্রশ্নই ছিল, সেগুলো করতে পারলাম না। আমাদের হাতে যেহেতু সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময় সীমানা টপকানো কথিত, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব কুদরত এলাহি, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আপনি কথা বলেছেন। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং সকল শ্রোতা ভিউয়ারকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই সেফ থাকবেন, ভালো মতো রমাদান শেষ করেন, পালন করেন, এবং হচ্ছে সুস্থ এবং নিয়ম মাফিক ট্যাক্স ফাইলটা সাবমিট করুন। ধন্যবাদ। এটাই সবচেয়ে বড় কথা। আবারও ধন্যবাদ জনাব কুদরত এলাহি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা এই অনুষ্ঠানে আপনার বা আমরা কি সত্যিই সর্বোচ্চ ট্যাক্স রিটার্ন পাচ্ছি, নাকি IRS আমাদের এই ট্যাক্স রিফান্ডগুলোকে আটকে রেখেছে, এটা কিভাবে জানবো, আমাদের স্ট্যাটাসটা কি রকম আছে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি। যদিও আরো অনেক প্রশ্ন আছে, একের পর এক অনেক বিষয়, কারণ এই মানে ট্যাক্সের বিষয়টা অনেক জটিল। এত জটিল বিষয়ে খুব অল্প সময়ের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা করা খুব একটা সহজ নয়। তারপরেও আমরা যতটা পারি করার চেষ্টা করেছি, এবং আপনারা যথেষ্ট, নিশ্চয়ই আপনাদের যথেষ্ট উপকারও হয়েছে। সুপ্রিয় দর্শক, যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।